প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে সারা দুনিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস সার্টিফিকেটের নাম কি? পিএমপি সার্টিফিকেট। এটা আপনি হয়তো জানেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মিডল ইস্টের কর্পোরেট জবগুলিতে পিএমপি হোল্ডারদের অনেক ডিমান্ড। রিসেন্টলি বাংলাদেশেও এর ডিমান্ড খুব দ্রুত বাড়তেছে। বিশেষ করে বড় বড় পজিশনগুলিতে বা বড় বড় প্রজেক্টগুলির ক্ষেত্রে পিএমপি অনেক দরকার হয়। শুধু তাই না, গবেষণায় দেখা গেছে যারা পিএমপি হোল্ডার তারা অন্যদের তুলনায় প্রায় 33% স্যালারি এভারেজে বেশি পেয়ে থাকেন। এজন্য অনেকেই পিএমপি সার্টিফিকেট পরীক্ষাটা দিতে চান, কিন্তু পিএমপি দিতে ভয় পান, কারণ বুঝেন না যে এই প্রস্তুতি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, ফলে শুরুই করা হয় না। আবার অনেকে প্রস্তুতি শুরু করেন, কিন্তু বছরের পর বছর প্রস্তুতি নেওয়ার পরেও বুঝেন না যে আসলে প্রস্তুতিটা শেষ হয়েছে কিনা, ফলে পরীক্ষাই দেওয়া হয় না। এজন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে পিএমপি পরীক্ষার প্রস্তুতির জন্য 3 মাসের একটা প্ল্যান দিব। এই প্ল্যানটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় 3 মাস পরে আপনাদের পিএমপি প্রস্তুতি শেষ হবে এবং আপনারা পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিও শেষে আপনাদেরকে আমি কিছু বোনাস টিপস দিব, যেমন কিভাবে খরচ কমাইতে হবে, কিভাবে অল্প প্রিপারেশনে ভালো রেজাল্ট করা যায়। বাই দ্য ওয়ে, আপনার সাথে যদি আমার আগে পরিচয় না হয়ে থাকে তাহলে আমার নাম নাজমুল হাসান জাবির। আমি সিটি ব্যাংক এনএ ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। আমি নিজে পিএমপি দিয়েছিলাম এবং পিএমপিতে অ্যাবভ টার্গেট স্কোর করেছিলাম। তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে চলেন আপনাদেরকে সাথে নিয়ে 3 মাসের একটা পিএমপি প্রিপারেশন প্ল্যান তৈরি করি, যেটা ফলো করে আপনি পিএমপি প্রস্তুতি নিতে পারবেন। আমি পিএমপি প্রস্তুতির জন্য 3টা ফেজড অ্যাপ্রোচকে আমি রিকমেন্ড করি। প্রথম ফেজে বা প্রথম মাসে হবে হচ্ছে আপনার ফাউন্ডেশন ফেজ, দ্বিতীয় মাস হচ্ছে আপনার প্র্যাকটিস ফেজ, তৃতীয় মাস হচ্ছে আপনার মাস্টারি এবং আপনার ফাইনাল পরীক্ষা দেওয়ার ফেজটা। চলেন আমরা প্রথম মাসে ঢুকি। প্রথম মাসে ডে 1 মানে হচ্ছে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত আমরা কি কি শিখবো, যে লার্ন প্রসেসেস অ্যান্ড ফাউন্ডেশন। একদম 0 থেকে নিয়ে পিএমপি সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রসেসটাকে 9টা স্টেপে ভাগ করা যায়। এই স্টেপগুলি আপনার জানা জরুরি, যেন আপনার পুরো ফ্রেমটা আপনার মাথায় থাকে, যে আপনার এই পুরো জার্নিতে কি কি ধাপের মধ্য দিয়ে যাইতে হবে সবকিছু যেন আপনার মাথায় থাকে। ফলে যেটা হয়, আপনার অনেক ক্ষেত্রে টেনশন কমে যায় এবং আপনার সময় নষ্ট কম হয়। তো এই যে 9টা ধাপ, এগুলো আপনার খুঁজে খুঁজে বের করার কোনো দরকার নাই। আমরা এই চ্যানেলে অন্য আরেকটা ভিডিও বানিয়েছি পিএমপির সবগুলি ধাপ নিয়ে। ওই ভিডিওটা যদি আপনি দেখে ফেলেন, 15-20 মিনিটের মনে হয় ভিডিও, ওই ভিডিওটা দেখে ফেললে পুরো প্রসেসটা আপনি জেনে যাবেন। আমি ভিডিওর লিঙ্কটা ভিডিওর উপরে আসবে এবং নিচে ডেসক্রিপশনেও দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন হচ্ছে রিড ইকো। ইকো স্ট্যান্ডস ফর এক্সাম কন্টেন্ট আউটলাইন। এক্সাম কন্টেন্ট আউটলাইন হচ্ছে পিএমপি পরীক্ষার যত বিস্তারিত আপনার জানা দরকার সব কিছু নিয়ে ছোট্ট একটা পিডিএফ ফাইল, এটার মধ্যে সব ইনফরমেশন দেয়া আছে। তো চলেন ইকো বা এক্সাম কন্টেন্ট আউটলাইন আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেখানে কি কি ইনফরমেশন দেখবেন, চলেন আমরা একটু দেখে নিই কুইকলি। আমরা এখন যাব pmi.org এই ওয়েবসাইটে। পিএমপি সার্টিফিকেট ইস্যু করে যে অর্গানাইজেশন, সেটার নাম হচ্ছে পিএমআই। তো আমরা চলেন পিএমআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে যাব, এটা হচ্ছে pmi.org। পিএমআইতে আমরা চলে আসছি। এবার আপনি সার্টিফিকেশনে ক্লিক করবেন একদম ডান দিকে উপরে। এখানে গিয়ে দেখেন আপনি কোর্স সার্টিফিকেশনের, এখানে দেখেন আপনার পিএমপি কথাটা লেখা আছে, পিএমপিতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি পিএমপি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন। এই যে দেখেন এক্সাম কন্টেন্ট আউটলাইন, এইখানে দেখেন ইংলিশ ভার্সনটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড দিলাম। এক্সাম কন্টেন্ট আউটলাইনটা আমরা ডাউনলোড করে ফেলেছি। চলেন আমরা এটা একটু দেখি। এই আউটলাইন আপডেট করা হয়েছে 2021 সালে, আর আমরা ভিডিওটা বানাচ্ছি 2026 সালে। এখনো এরপরে আর কোনো আপডেট আসে নাই। সামনে একটা আপডেট আসতেছে জুলাইতে, বাট 2026-এর জুলাইয়ের আগ পর্যন্ত আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই কন্টেন্টটাই এখনো প্রযোজ্য। বাট যারা জুলাইয়ের পরে পরীক্ষা দিবেন তারা জুলাইয়ের পরের যেই এক্সাম কন্টেন্ট আউটলাইনটা ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। চলেন আমরা একটু নিচের দিকে যাই। দেখেন এখানে আপনারা কি কি পাবেন। এক্সাম কন্টেন্ট আউটলাইনে আপনারা পাবেন হচ্ছে যে পরীক্ষার সিলেবাস, এই যে ডোমেইনগুলো নিয়ে আসে না, এগুলাতে আপনি পরীক্ষার সিলেবাসটা পাবেন পুরোটা। তারপরে হচ্ছে যে পরীক্ষায় কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনি পেমেন্ট করবেন,
আপনি পিএমপির জন্য এলিজিবল কিনা সেটা নিয়েও বিস্তারিত এখানে লেখা আছে। আপনার এক্সপেরিয়েন্স এবং এডুকেশন আপনি পিএমপির অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে পূরণ করবেন সেটাও এখানে বলা আছে। বাই দ্য ওয়ে, পিএমপি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় এটা নিয়েও অনেকেই কনফিউজ থাকেন। এমনকি আমি নিজে যখন পিএমপি দিয়েছিলাম তখন আমিও কনফিউজ ছিলাম, সময় লাগছিল এটা পূরণ করতে। তো আমি আপনাদের জন্য যেন এটা সহজ হয় তাই আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিছি, ওইটাও এই চ্যানেলেই আছে, এটা আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে যে পিএমপি অ্যাপ্লিকেশন সার্টিফিকেশনের ফিজ কি আছে সেটা নিয়েও আপনি এখানে জানতে পারবেন, এবং ফাইনালি পিএমপি পরীক্ষার ব্যাপারে বিস্তারিত আপনি এখানে জানতে পারবেন। একটু ভিতরে যাই আমি আপনাদেরকে দেখাই, চলেন। দেখেন এক্সাম কন্টেন্ট আউটলাইন, এখানে কন্টেন্টের কোথা থেকে কতটুকু প্রশ্ন আসবে সেটা নিয়ে বলা আছে, বিভিন্ন ডোমেইন এবং সেখান থেকে কত % প্রশ্ন আসবে সেটা বলা আছে, এগুলোতে এক্সপ্লেনেশন দেয়া আছে। তারপরে আপনার সিলেবাসে নিয়ে বিস্তারিত এখানে বলা আছে, এখানে প্রসেস, এগুলো এখন আমরা সিলেবাস দেখতেছি। এরপর আসেন এই যে আমরা একটু আগে বললাম যে এখানে আপনি পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনার কতটা প্রশ্ন থাকবে, কতটুকু সময় থাকবে সেটা নিয়ে আপনি জানতে পারবেন। এই যে ১৮০টা প্রশ্ন, ২৩০ মিনিট সময় থাকবে। সো এই তো আমি দেখালাম কুইকলি, বাট এই পুরো এক্সাম কন্টেন্ট আউটলাইনটা আপনি কেয়ারফুলি পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং এখান থেকে যত ইনফরমেশন আছে ইনফরমেশনগুলি নোট করবেন। এবার আসেন 35 PDU আওয়ার্স, 35 আওয়ার্সের একটা কোর্স করতে হবে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। এইটা পিএমপি দেওয়ার জন্য একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এবং এই কোর্স করার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বেসিক নলেজটা আপনাকে গেইন করতে হবে। এই কোর্সটা আপনাকে মুখস্থ কিন্তু করতে হবে না, হ্যাঁ, আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে। এখানে মেমোরাইজ করার কোনো কিছু নাই, মেমোরাইজ করে আপনি কখনো পিএমপি পাস করতে পারবেন না। এই 35 PDUs এর কোর্সটা নিয়ে বললেই অনেকেই জানতে চান যে এই কোর্সটা কোথায় থেকে করবেন। এই কোর্সটা আসলে অনেক জায়গা থেকেই করা যায়, বাংলাদেশেও অফার করা হয়। বাংলাদেশে বেশিরভাগ এই কোর্সটা আপনার লাইভ বা ইন পার্সন ক্লাসরুমে শেখানো হয়। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশে এই কোর্সের প্রাইসটা অনেক বেশি নেওয়া হয়, সর্বনিম্ন 20,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ইভেন 50,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু এই কোর্সটা আসলে ইন্টারন্যাশনালি এত দাম না। আপনি ইউডেমিতে গেলে 1,500 টাকায় এই কোর্সটা কিনে ফেলতে পারবেন। এটার বাইরেও আপনি অন্য জায়গা থেকেও কিনতে পারেন। শুধু তাই না, আমি রেকমেন্ড করব হচ্ছে আপনারা একটা রেকর্ডেড কোর্স কিনবেন। কেননা রেকর্ডেড যদি আপনি কোর্স কিনেন তাহলে যেটা হয়, আপনি এই কোর্সটা বারবার দেখতে পারেন। কিন্তু সরাসরি যদি আপনার ক্লাসরুমে কোর্সটা আপনি করেন তাহলে যেটা হয়, আপনি যদি আপনার ইনস্ট্রাক্টর বা ট্রেনারের লেকচারের কোনো কথা শুনতে মিস করেন বা আপনি কোনো একটা নোটস না নেন, তাহলে কিন্তু এটা আপনার হারায় গেল। এটা কিন্তু পরবর্তীতে আপনি আবার যে একই লেকচারটা শুনতে পারবেন সেই ধরনের সুযোগ আপনার থাকে না। কিন্তু আপনি যদি রেকর্ডেড কোর্স করেন তাহলে আপনার যতবার ইচ্ছা আপনি ফিরে এসে দেখতে পারবেন, এবং ফিরে এসে যে অনেকবার দেখা লাগে, কেন দেখা লাগবে সেটা নেক্সট যখন আইটেমসগুলি নিয়ে আমরা কথা বলবো তখন আপনি বুঝবেন। সো ওভারঅল আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা রেকর্ডেড কোর্স কিনেন, এটাতে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন, আর খরচ আপনার কম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 35 আওয়ার্সের কোর্স, এই কোর্সটা করার সঠিক উপায় কি? একটু আগে বলছি যে এই কোর্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করা, মানে আপনার বেসিকটা পরিষ্কার করা। আপনি শুনবেন, বুঝবেন, নোট নেবেন, বা কোনো জায়গায় না বুঝলে আপনি মাল্টিপল সোর্স থেকে বোঝার চেষ্টা করতে পারেন। তবে এগেইন কোনো কিছু মেমোরাইজ করার দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নাই। কোর্সটা নিয়ে আবার অনেক দিন পরে থাকার কোনো দরকার নেই। আপনি যতটা দ্রুত সম্ভব কোর্সটা শেষ করে ফেলবেন। 1 সপ্তাহ হোক বা 2 সপ্তাহ হোক, আপনি শুনে শুনে নোট নিয়ে কোর্সটা শেষ করে ফেলবেন। এরপরে বলছি হচ্ছে আপনি নোটস নেবেন আর উইক এরিয়াসটা আইডেন্টিফাই করবেন। আপনার 35 ঘন্টার যে কোর্সটা যখন করবেন তখন অনেক কনসেপ্টস আসবে। কিছু কনসেপ্টস দেখবেন আপনি অলরেডি জানেন বা আপনার কমন সেন্স দিয়ে আপনি বুঝতেছেন যে এটা এরকম, কিন্তু কিছু কনসেপ্টস দেখবেন আপনি আগে কখনো শুনেন নাই। সো ওই কনসেপ্টসগুলো নিয়ে আপনি স্পেশালি নোট দিবেন এবং আইডেন্টিফাই করবেন যে এইগুলো আপনার উইক এরিয়া বা এই জিনিসগুলো আপনি ঠিক মতো বুঝতেছেন না, কারণ এইগুলো আপনি আবার তাহলে পরে এসে এইগুলো আপনার আবার দেখতে পারবেন বা এগুলো নিয়ে আপনি আবার রিসার্চ করতে পারবেন। এই গেল হচ্ছে যে প্রথম মাসের যে প্রিপারেশন, অর্থাৎ আপনি আপনার ওভারঅল পিএমপি নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে ফেলছেন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বেসিক নলেজটা সেই নলেজটা আপনি নিয়ে ফেলছেন। এবার আমরা যাব হচ্ছে মান্থ 2তে, যেখানে আমাদের মূল কাজ হচ্ছে প্র্যাকটিস করা।
আমার পরামর্শ হচ্ছে আপনি অ্যাটলিস্ট 1000 প্রশ্ন সলভ করবেন। আমি নিজে প্রায় 2 থেকে 3000 প্রশ্ন সলভ করছিলাম। এতটা না করলেও চলে। আপনি যদি সঠিক সোর্স থেকে 1000টা প্রশ্ন সঠিকভাবে সলভ করতে পারেন তাহলে আপনি পিএমপি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে 1000টা প্রশ্ন প্র্যাকটিস করবেন এটা কোথা থেকে করবেন? এটা আপনি বেশ কিছু রিনাউন্ড ইন্টারন্যাশনাল সোর্স আছে, এগুলো থেকে আপনি করতে পারেন। আমি যেখান থেকে করছিলাম সেটা হচ্ছে পিএমআই এর যে অফিসিয়াল প্র্যাকটিস কোশ্চেন আছে সেখান থেকে। এটার নাম হচ্ছে পিএমআই স্টাডি হল। পিএমআই স্টাডি হল আমি চুজ করার কারণ হচ্ছে যেহেতু এটা অফিসিয়াল সোর্স আর যারা পরীক্ষাটা নিচ্ছে তাদের কাছ থেকেই এই প্রশ্নগুলো আসতেছে, সুতরাং এইটা অরিজিনাল যে পরীক্ষা সেটার একদম কাছাকাছি টাইপের প্রশ্ন হয়। দ্বিতীয়ত পিএমআই স্টাডি হলটা একটু ডিফিকাল্ট, এজন্য আপনি যখন আগে থেকেই ডিফিকাল্ট প্রশ্ন সলভ করে যান তখন পরীক্ষার হলের প্রশ্নগুলো আপনার কাছে সহজ মনে হয়। এই প্র্যাকটিস কোশ্চেনগুলি আসলে সলভ করার প্রপার ওয়েটা কি, চলেন সেটাই আমরা এখন আলাপ করব। এই যে 15 দিন সময়, ডে 31 থেকে ডে 45, এই 15 দিনে আপনি শুধুমাত্র মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট যেটা আপনার ফুল এক্সাম টেস্ট এইটা বাদ দিয়ে বাকি যত প্রশ্ন আছে, ধরেন প্রায় আপনার 600-700 মতো প্রশ্ন, এই প্রশ্নগুলি সব আপনি সলভ করবেন। এবং এই প্রশ্নগুলি সলভ করার সময় যেই এক্সপ্লেনেশনগুলি দিবে ওরা, যেটা আপনি ভুল করেছেন বিশেষ করে, এই এক্সপ্লেনেশনগুলি পড়বেন যে আপনার উত্তরটা যে সঠিক হয়েছে, কেন হয়েছে, আপনি কি সঠিক চিন্তা করেই উত্তরটা দিছেন কিনা। বিশেষ করে যেই প্রশ্নগুলি আপনার ভুল হয়েছে এইগুলার এক্সপ্লেনেশন পড়া মাস্ট। এই এক্সপ্লেনেশনগুলি আপনি পড়লে বুঝবেন যে আপনার কোন জায়গাটাতে উইকনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে কনসেপচুয়াল যে গ্যাপটা, এই গ্যাপটা ইমপ্রুভ হয়ে যাবে আপনার যখন আপনি এক্সপ্লেনেশনগুলো পড়তে থাকবেন। যদি কোনো এক্সপ্লেনেশন না বুঝেন তাহলে আপনি সেটা চ্যাটজিপিটিতে দিতে পারেন বা অন্য কোনো এআই টুল, আপনার ডিপসিক বা এরকম যে কোনোটাতে আপনি দিতে পারেন। তবে এখানে জিজ্ঞেস করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ওখানে বলে দিবেন যে এটা পিএমপি পরীক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ একটা প্রশ্ন এবং আপনাকে যেন ওরা পিএমআই সোর্সের বেসিসে এই অ্যান্সারটা দেয়। তাছাড়া দেখা যাবে সে নিজের মনের মাধুরী মিশায় কোনো একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, সো এটা চলবে না। আপনাকে খেয়াল করতে হবে যে পিএমআই এর যে অফিসিয়াল সোর্স সেটার বেসিসে যেন সে উত্তরটা দেয়। তারপরেও যদি আপনি উত্তর না পান তাহলে আপনি রেডিটে পিএমপির একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতেও আপনি জয়েন দিতে পারেন, ওইখানে অনেক ইউজফুল ডিসকাশন হয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যখন প্রশ্নগুলি সলভ করবেন কুইকলি সলভ করবেন বেশিরভাগ প্রশ্ন, কারণ হচ্ছে আপনি অনেক সময় নিয়ে যদি একটা অ্যান্সার দিতেও পারেন তাহলে খুব একটা লাভ নাই, কারণ পরীক্ষার হলে কিন্তু আপনার অনেক সময় থাকবে না, 1 মিনিট 15-20 সেকেন্ডের মতো সচরাচর সময় থাকে। সুতরাং খুব বেশি স্লো হবেন না, আপনি ফাস্ট সলভ করার চেষ্টা করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্ন সলভ থেকে সেটা হচ্ছে আপনার উইক এরিয়াসগুলি আইডেন্টিফাই করা যায়, কোন কোন টপিকগুলোতে আপনি উইক সেইগুলো আপনি আইডেন্টিফাই করবেন। কিভাবে করবেন? যে প্রশ্নগুলি আপনি ভুল করছেন ওই প্রশ্নগুলি খেয়াল করবেন যে কোন কনসেপ্টের সাথে রিলেটেড প্রশ্ন এটা, ওইগুলা দেখলে আপনি বুঝবেন যে আপনার কোন এরিয়াগুলিতে উইকনেস আছে। আচ্ছা, এবার আপনার ডে 31 থেকে 45 শেষ, মানে হচ্ছে যে দ্বিতীয় মাসের প্রথম 15 দিন শেষ। এখানে আপনি কি করলেন? আপনার যেই 1000 প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে 600-700 প্রশ্ন আপনি সলভ করছেন, আপনি এটার এক্সপ্লেনেশনগুলি পড়ে ফেলছেন এবং এখান থেকে আপনার যে উইক এরিয়াসগুলি এগুলো আপনি অলরেডি আইডেন্টিফাই করে ফেলছেন। এবার আমরা যাব হচ্ছে যে দ্বিতীয় মাসের সেকেন্ড যে 15 ডে সেখানে, অর্থাৎ ডে 46 থেকে 60 পর্যন্ত। এবার আপনি যে কাজটা করবেন প্রথমে হচ্ছে রিভিউ কনসেপ্টস অফ দ্য মিস্টেক এরিয়াস। আপনি যে আগের 15 দিনে প্রশ্ন সলভ করার সময় যে উইক এরিয়াসগুলি আছে এই উইক এরিয়াসগুলি নিয়ে এবার আপনি ডিটেইল স্টাডি করবেন। আপনি আপনার যেই এই যে এই পাশে যে 35 আওয়ার্সের যে কোর্সটা করছিলেন এই কোর্সটাতে আপনি আবার ফিরে যেতে পারেন, যেই উইক এরিয়াগুলো আছে সেগুলো আপনি আবার দেখতে পারেন। ইচ্ছা করলে আপনি কোনো একটা বই পড়তে পারেন, অনেক বই আছে বাজারে, যে কোনো বই আপনি দেখতে পারেন পিএমপি রিলেটেড যেগুলো সেগুলো পড়তে পারেন, বাট পড়াটা ম্যান্ডেটরি না। আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন, আমার মতো যদি হন, বিশেষ করে আমার বেশি বই পড়তে ভালো লাগে না, ঘুম আসে, এই জন্য আমি যেটা করি সচরাচর ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে দেখার চেষ্টা করি। অথবা আপনি এআই টুল ইউজ করতে পারেন, লাইক চ্যাটজিপিটি, ডিপসিক বা ক্লাউডে, এগুলোতে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। যদি না বুঝেন কনসেপ্টগুলা আপনি ক্লিয়ার করে ফেলবেন এখান থেকে।
পাশাপাশি রেডিটের যে কথাটা বললাম ওইখানেও আপনি যাইতে পারেন। রেডিটের গ্রুপটার নাম হচ্ছে r/PMP। আচ্ছা, এবার আপনি যখন মিস্টেক এরিয়াগুলি রিভিউ করছেন, এবার আপনি আবার আপনার ইনকারেক্ট যে কোশ্চেনগুলি করছিলেন ওইগুলো এবার আপনি আবার সলভ করতে চান। হ্যাঁ, কারণ আপনার তো অলরেডি আইডেন্টিফাই করা আছে যে আপনি এখানে কোন কোন প্রশ্নগুলো ইনকারেক্ট করছিলেন। তো এইবার আপনি আবার যাবেন, ওই প্রশ্নগুলো আপনি শুধুমাত্র সলভ করবেন। যেগুলো আগে কারেক্টলি অ্যান্সার দিছেন ওইগুলা কিন্তু আপনি সলভ করবেন না, কারণ ওইগুলো আপনি জানেন, ওইগুলো আপনার পরীক্ষাতে দিলে আপনি এমনিতেই সলভ করতে পারবেন। সুতরাং ওইগুলা বারবার সলভ করে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনি যেই কোশ্চেনগুলোতে মিস্টেক করছেন ওইগুলোতে আপনি আবার যাবেন। অনেক কিছুই সঠিক হয়ে যাবে যেহেতু আপনি কনসেপ্টগুলো রিভিউ করছেন, বাট আপনি খেয়াল করবেন যে আপনি আবারও ভুল করতেছেন কিছু প্রশ্ন ওই ভুল করা প্রশ্নগুলোর মধ্যে থেকে, যেগুলো আপনি অলরেডি একবার সলভ করছেন। তখন আপনি যেটা করবেন ওইগুলো আবারও আইডেন্টিফাই করবেন যে এবার আপনার সেকেন্ড টাইম আপনি কি করতেছেন, উইক এরিয়াগুলা বের করতেছেন। কারণ অলরেডি কিন্তু আপনি এই যে কনসেপ্ট রিভিউ করার কারণে আগে যে উইক এরিয়া ছিল সেখান থেকে আপনার অনেক ইমপ্রুভ হয়েছে, এখন উইক এরিয়া আপনার খুবই অল্প। এইগুলো আপনি আইডেন্টিফাই করবেন। এইগুলা করে আবারও আপনি কি করবেন, স্টাডি করবেন। এই যে উইক এরিয়াগুলি ছিল সেগুলো থেকে আপনি আবারও এই 35 পিডি আওয়ার্সের কোর্সটা দেখতে পারেন, আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারেন, বা আপনি হচ্ছে বই পড়তে পারেন, আপনি চ্যাটজিপিটি ডিপসিকে দেখতে পারেন, রেডিটে যাইতে পারেন। আচ্ছা, এই যে 15 দিন, এইটা যেহেতু আমরা 2 বার কিন্তু ইনকারেক্ট কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করছি, এর আগে প্রথমে এখানে আরো একবার করছি, তার মানে 3 বার আমরা আমাদের ইনকারেক্ট এরিয়াগুলো নিয়ে কাজ করছি। সুতরাং এত কিছুর পরে আপনার বেশিরভাগ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং আপনার হয়তো খুবই সামান্য লাইক 5%-এর মতো জায়গায় আপনার স্টিল উইকনেস থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা সামনে কাজ করব। এখন আমরা প্রবেশ করব তৃতীয় মাসে। আমাদের প্রথম 2 মাস শেষ, এর মাঝে আমরা আমাদের কোর্স করে ফেলছি, আমাদের প্র্যাকটিস কোশ্চেনগুলো সলভ করে ফেলছি, উইক এরিয়াগুলো নিয়ে স্টাডি করছি, রিস্টাডি করছি। হ্যাঁ, অলরেডি আমাদের মোটামুটি একটা প্রিপারেশন শেষ। এখন আমরা কি করব দেখেন, তৃতীয় মাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। প্রথম সপ্তাহে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথম দিনেই আপনি একটা মক এক্সাম দেবেন, এবং মক এক্সামটা একদম পরীক্ষার মতো করে কিন্তু আপনি দেবেন। হ্যাঁ, সো কিভাবে সেটা, পরীক্ষাতে যতক্ষণ সময় থাকে ততক্ষণ সময় ধরেই আপনি পরীক্ষাটা দিবেন। পরীক্ষাতে প্রায় 4 ঘন্টা সময় থাকবে, পুরো 4 ঘন্টা আপনি প্রপার একটা এনভায়রনমেন্টে পরীক্ষা দিবেন যেখানে আপনাকে ডিস্টার্ব করা হবে না। শুধু তাই না, আপনি ব্রেকস নেবেন, মাঝখানে 2টা 10 মিনিটের আপনি ব্রেক পাবেন। হ্যাঁ, সো এই 2টা ব্রেক 60টা প্রশ্নের পরে ব্রেকগুলা থাকবে। সো এই ব্রেকগুলা 10 মিনিট করে আপনি নিবেন, একদম এমনভাবে পরীক্ষা দিবেন যে আপনি যেন পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছেন। এখানে কয়েকটা লাভ আছে। এক হচ্ছে যে আপনি মেন্টালি প্রিপেয়ার হবেন, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্ট্যামিনা বিল্ড করা দরকার। যেই প্রশ্ন 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আপনি সলভ করতে পারবেন, সেই প্রশ্ন 4র্থ ঘন্টায় যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার ব্রেইন অলরেডি টায়ার্ড, আপনার ব্রেইন ফ্যাটিগড হয়ে গেছে অনেকগুলি ডিসিশন মেক করতে করতে। সুতরাং এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, এবং আপনার ব্রেইনের যে স্ট্যামিনাটা এটা আপনাকে বিল্ড করতে হবে। এবং এই যে ব্রেকগুলো এবার আসেন, এই ব্রেকগুলো আপনি পরীক্ষায় যেভাবে ব্রেক নেবেন ঠিক একইভাবে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন। একটু পানি খাইতে পারেন, বা আপনি বাথরুম ব্রেক নিতে পারেন, এভাবে আপনি ব্রেকটাকে ইউটিলাইজ করবেন। এরপরে আসেন ফাইন্ড অ্যান্ড স্টাডি ওয়ানলি উইক এরিয়াস। এগেইন দেখেন, এই যে মক টেস্টটা আপনি দিলেন, ফুল মক টেস্টটা দিলেন, দেওয়ার পরে এবার আপনি দেখবেন আপনি তো সবগুলিতে সঠিক অ্যান্সার দেন নাই। সো এইবার আসেন যে ভুলগুলা করছেন, এই ভুলগুলো আপনি আবারও দেখবেন যে আপনার উইক এরিয়াসগুলি কি কি। একটু আগে যেভাবে বললাম এইভাবে আপনি আবারও স্টাডি করবেন, আবারও বোঝার চেষ্টা করবেন যে আপনি কেন এই প্রশ্নগুলোতে ভুল করতেছেন, আপনার কোথায় উইকনেস সেইটা আপনি টার্গেট করে ওই জায়গাটা টেকেল দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আপনি তার মানে হচ্ছে যে এগেইন আপনি স্ট্রঙ্গার, কারণ আপনি আরো উইক এরিয়াসগুলি রিসলভ করে ফেলছেন। এবার আপনি আসবেন হচ্ছে তৃতীয় মাসের সেকেন্ড উইকে। কি করবেন, একই রকম ভাবে আগেরটা যেভাবে বললাম ফুল টাইম নিয়ে, একদম 230 মিনিট সময় থাকে, ফুল টাইমটা নিয়ে আপনি পরীক্ষা দিবেন, সাথে 2টা 10 মিনিটের যে ব্রেক আছে ওই ব্রেকগুলোও নেবেন, এবং ব্রেকগুলোকে প্রপারলি ইউটিলাইজ করবেন। এগেইন আপনার যে উইক এরিয়াস যদি থাকে সেটা নিয়ে আপনি স্টাডি করবেন, এবং সেই উইক এরিয়াগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এতবারের পরে দেখেন আমরা উইক এরিয়াগুলো নিয়ে কয়বার স্টাডি করি, 1 2, এখানে হচ্ছে যে আরো 2বার, 4বার, এখানে একবার, 5বার। আমরা কিন্তু 5টা রাউন্ডে আমরা উইক এরিয়াগুলি কমানোর চেষ্টা করছি। এতক্ষণ পরে আপনার
খুবই সামান্য উইক এরিয়াস হয়তো থাকবে, যেখানে আপনি ভুল করতেই থাকবেন, বাট সমস্যা নাই, একটু একটু ভুল তো থাকবে। আপনার তো আর পিএমপি পরীক্ষাতে সবগুলি কোয়েশ্চেন কারেক্ট করতে হবে না, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আপনার এই যে মক টেস্টগুলি দিবেন, এই মক টেস্টগুলিতে টার্গেট স্কোর কতটুকু থাকবে? প্রথমটাতে আমি বলবো হচ্ছে 70%-এর মতো আপনি টার্গেট রাখবেন। দ্বিতীয়টাতে আপনি টার্গেট রাখবেন অ্যারাউন্ড 85% বা তার চেয়ে বেশি। যতটা ভালো হয় ততই ভালো। তৃতীয় মাসের যেই প্রথম 15 দিন, তারপরে গিয়া লাস্টের যে 15 দিন, এরপরে গিয়া আপনার আর মক টেস্ট নতুন করে দেওয়ার দরকার নেই। কেননা এর ফলে আপনার বিশেষ কোনো বেনিফিট হবে না, বরঞ্চ আপনার কনফিডেন্স ব্রেক হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যে কাজটা করবেন, যে এই যে আগে যেই মক টেস্ট দুইটা নিছেন, এই মক টেস্ট দুইটা আবার দিবেন আপনি। হ্যাঁ, কি হবে ফলে? আপনার কনফিডেন্স বুস্ট হবে, কারণ আপনি স্বাভাবিকভাবে এর আগে প্রশ্নগুলো যেহেতু সব সলভ করছেন, আপনি অ্যান্সারগুলো জানেন। এবার যখন আপনার স্কোর অনেক ভালো করতে থাকবেন, লাইক 90 বা 95% প্লাস থাকবেন, আপনার কনফিডেন্স বুস্ট করবে। আপনার মনে হবে যে না, আপনি পারবেন। তারপরেও উইক এরিয়াগুলো এবার ষষ্ঠ বারের মতো আপনি উইক এরিয়াসগুলো দেখতে পারবেন, যে হালকাভাবে আর কি দেখবেন। এখানে এখন আর খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনি যেটা করবেন, যে প্রশ্নগুলা আপনার যতবার পসিবল আপনি সলভ করতে থাকবেন। এই যে এখানে যে আমরা বলছিলাম যে প্রশ্নগুলো সলভ করার কথা, এখানে কিন্তু যে একবারই সলভ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যতবার ইচ্ছা প্রশ্ন সলভ করবেন, কারণ আপনি 1000টা প্রশ্ন যদি বারবার সলভ করেন, আর এই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, এখান থেকেই আপনার প্রায় প্রস্তুতি কিন্তু শেষ হয়ে যায়। ফাইনালি এবার আসেন হচ্ছে এক্সাম ডে স্ট্র্যাটেজি। এই এক্সাম ডে স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত প্রস্তুতি নেন না কেন, আপনার যদি পরীক্ষার দিনটা যদি আপনি সঠিকভাবে এবং পরীক্ষার সময়টা যদি আপনি সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনার কিন্তু সব প্রস্তুতি বৃথা। এক্সাম এর আগের দিন আপনারা সবাই শুনছেন, আমরা সবাই শুনছি, ছোটবেলা থেকেই বলা হয়েছে যে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন পড়ো না। কেন বলা হয়েছে এই কথা? এটার মানে হচ্ছে যেন আপনার ব্রেইনটা যেন ঠান্ডা থাকে। হ্যাঁ, আপনার এখন আর চাপ নেওয়ার কোনো দরকার নাই, কারণ চাপ নিলে আপনি পরের দিন পরীক্ষা ডেলিভারি দিতে পারবেন না। আপনি ভালো খাওয়া দাওয়া করেন, শাকসবজি এবং প্রপার খাওয়া দাওয়া করেন, পানি খান বেশি করে, যেন আপনি হাইড্রেটেড থাকতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লম্বা একটা ঘুম দেয়, মানে ঈশার নামাজ পড়েই ঘুম দেবেন, একদম ফজর নামাজের আগ পর্যন্ত লম্বা একটা ঘুম দেওয়ার চেষ্টা করবেন। যদিও টেনশনে অনেক সময় ঘুম না হইতে পারে, সেজন্য আমি যেটা করি, সচরাচর পরীক্ষাটা একটু দেরিতে নেই। হ্যাঁ, দুপুরের পরে বা দুপুরের দিকে পরীক্ষাটা নেই, যেন আমার টেনশনটা একটু কম থাকে রাতের বেলা। সো যাই হোক, আপনার যে সময় পছন্দ না হয় না কেন, সে সময় আপনি পরীক্ষা দিবেন, বাট পরীক্ষার আগের রাতে ঘুমটা খুবই প্রপার একটা ঘুম লাগবে। পরীক্ষার দিন পরীক্ষার হলে যাওয়ার আগে যথেষ্ট পরিমাণে পানি নিয়ে যাবেন, যেন পরীক্ষার হলে বা পরীক্ষার সময়টাতে আপনি হাইড্রেটেড থাকতে পারেন। হাইড্রেটেড যদি না থাকেন, তাহলে আপনার ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যেতে পারে, আপনার ব্রেইন কাজ না করতে পারে, লাইক স্লো হয়ে যেতে পারে, এবং আপনি টায়ার্ড হয়ে যেতে পারেন। সুতরাং হাইড্রেটেড থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পরীক্ষায় যে ব্রেকগুলো থাকবে, এগুলো খুবই ওয়াইজলি ইউজ করতে হবে, কারণ আপনার সময় খুবই সামান্য। সুতরাং এই 10 মিনিটের মধ্যে আপনার যদি বাথরুম ব্রেক নেওয়া লাগে আপনি নেবেন, আপনার নামাজ পড়া লাগে সেটা আপনি পড়ে ফেলতে পারেন। এরপরে হচ্ছে যে পানি খাবেন, বা যদি কোনো স্ন্যাক্স খাওয়ার দরকার হয়, আপনি হচ্ছে একটু জিকির করতে পারেন। জিকির করলে সেক্ষেত্রে আপনার ব্রেইনটা প্রশান্ত থাকবে, সো আপনার পরীক্ষার হলে হয়তো ভালো পারফর্ম করার পসিবিলিটি থাকবে আর কি। আর ফাইনালি পরীক্ষার যখন শুরু করবেন, সেই সময় পরীক্ষাটা কিন্তু স্লো হয়ে যাবে না। আমি আগে যেটা করতাম একটা সময়, যে আমি পরীক্ষার হলে শুরুতে খুবই স্লোলি শুরু করতাম, যে অনেকক্ষণ তো সময় আছে। না না, পরীক্ষা স্লোলি দেয়া যাবে না। আপনার কোনো প্রশ্নে 2 মিনিটের বেশি সময় ক্ষেপণ করা যাবেই না। আপনি যেসব প্রশ্নের উত্তর জানেন, সেগুলো দেখা যাবে আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যেই উত্তর দিয়ে ফেলতেছেন। বাট যেগুলিতে আপনি স্ট্রাগল করতেছেন, সেগুলিতেও আপনি 2 মিনিটের বেশি সময় স্পেন্ড করার দরকার নাই। এর ফলে হয়তো যে আপনার একটা জানা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। সুতরাং পরীক্ষাতে কুইকলি যাইতে হবে, তবে শেষ করার আগে আপনি রিভিউ করার সময় পাবেন, তখন এসে আপনি আবার দেখতে পারবেন যে হ্যাঁ, আপনি যেই প্রশ্নগুলি হয়তো মার্ক করে রাখবেন, যে প্রশ্নগুলি আপনি আবার দেখতে চান, যে আপনার হয়তো একটু কনফিউশন আছে, কুইকলি অ্যান্সার দিচ্ছেন, সো ওইগুলো আপনি আবার রিভিউ করতে পারেন। বাট আপনার স্লো হওয়া যাবে না। স্লো হইলে আপনি পরীক্ষায় যখন দেখবেন যে লেট হয়ে যাচ্ছে, তখন আপনি নার্ভাস হয়ে যাবেন, আলটিমেটলি পরীক্ষায় ফেল করবেন। সুতরাং পরীক্ষার হলে ফাস্ট পরীক্ষা দিতে হবে এবং ব্রেইনটাকে ফুল ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার মোটামুটি 3 মাসের যে প্রস্তুতির প্ল্যান। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আপনাদেরকে কিছু বোনাস টিপস দিব। সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে কোন বই পড়বেন।
পিএমআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 10-12টার মতো বই নাম উল্লেখ করছে, বাট পিএমআই বলে নাই যে এই 10-12টা বই পড়লে আপনি পিএমপি পাস করতে পারবেন বা পিএমপি প্রশ্নগুলো এই 10-12টা বইয়ের মধ্যে থেকে আসবে, এই ধরনের কোনো কথা পিএমআই বলে নাই। সুতরাং আপনি যদি পিমবক নাও পড়েন তাতেও কোনো সমস্যা নাই। সুতরাং পিমবক বা অন্যান্য বই পুস্তক কিনে অনেক টাকা পয়সা যদি আপনি খরচ করতে না চান তাতে কোনো সমস্যা নেই, আপনি স্টিল পিএমপি পাস করতে পারবেন। ইউ ক্যান পাস ইউর পিএমপি উইথ অ্যাজ লিটল অ্যাজ 5,000 টাকা। আমার নিজের পিএমপি দিতে লাইক 5-6 হাজার টাকার মতো লাগছিল, এটা আমি অন্য একটা ভিডিওতে বলছি। কিন্তু সেটা কিভাবে? এটা হচ্ছে দুটা ওয়েতে। একটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে রেকর্ডেড ক্লাস নেবেন, আপনি ইন পার্সন ক্লাসের দাম বা লাইভ ক্লাসের মূল্য সচরাচর অনেক বেশি হয়, আপনাকে বলছি 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। সেইখানে আপনি রেকর্ডেড ক্লাস নিলে আপনি 1-2 হাজার টাকাতেই আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। আমি নিজেও একটা কোর্স বানাচ্ছি আপনাদের জন্য, বাংলাতে রেকর্ডেড কোর্স নাই, সো একটা কোর্স আমি বানায় দিব ইনশাল্লাহ। কোর্সের বেশ কিছু ভিডিও আমি ইউটিউবে অলরেডি দিছি, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, বা আপনি আমাদের এই চ্যানেলটা দেখলেও খুঁজে পাবেন। সো এখানে আপনি প্রায় লাইক ধরেন যে আপনি 30,000 টাকার মতো আপনি সেভ করতে পারতেছেন। হ্যাঁ, এখানে আপনি সেভ করলেন। দ্বিতীয় হচ্ছে আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার 1 টাকাও লাগে না অ্যাকচুয়ালি এই প্রিপারেশন নিতে। কারণ হচ্ছে যে আমি যে কোম্পানিতে জব করি, আমাদের ইউডেমি টা নেওয়া আছে। ইউডেমিতে আমি যে কোনো কোর্স ফ্রিতে করতে পারি। সো আপনি আপনার অর্গানাইজেশনে দেখতে পারেন যে আপনার কোম্পানির এরকম কোনো কোর্স আছে কিনা, হ্যাঁ, বা এরকম কোনো এডটেক প্ল্যাটফর্মের সাথে কন্ট্রাক্ট করা আছে কিনা যে আপনি তাদের এমপ্লয়ি হিসেবে ফ্রিতে কোর্স করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপটা কি? যে আপনি পিএমপি পাস করলে বা পিএমপি দেওয়ার জন্য এর যে পরীক্ষার ফি আছে, এটা প্রায় $400 মেম্বারদের জন্য, আর ফুল প্রাইস হচ্ছে $650, বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকার মতো মনে হয়। সো এইটাও আপনি বাঁচাইতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে যে আপনার যে অর্গানাইজেশন আছে, আপনি যেখানে জব করেন, আপনি যে কোম্পানিতে জব করেন, তারা হয়তো স্পন্সর করতে পারে। অনেক কোম্পানি করে, আমার ক্ষেত্রে করছিল, সুতরাং আমার এখানে 1 টাকাও লাগে নাই। সুতরাং এটা আরেকটা অপশন। সো এবার দেখেন, আপনি যদি এখানে প্রায় 80K আপনি সেভ করেন, এখানে 30K সেভ করেন, আপনি প্রায় 1,10,000 টাকার মতো সেভ করে ফেলতেছেন। আমার এই 5,000 টাকা কোথায় খরচ হয়েছিল? আমি এই যে প্র্যাকটিস কোশ্চেনের জন্য ওই যে পিএমআই স্টাডি হল কিনছিলাম, আরও 2-একটা বই কিনছিলাম, বাট ওই এক্সট্রা যেগুলো কিনছি ওগুলো আমি আপনাদেরকে রিকমেন্ড করি না, দরকার নেই, আপনাদের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে ইউ ক্যান সিট ফর পিএমপি উইথ অনলি এইচএসসি সার্টিফিকেট। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই চিন্তা করেন যে আপনার মনে হয় অনার্স পাস করা লাগবে না। অনার্স পাস যদি আপনি নাও করে থাকেন, কিন্তু আপনার যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতাটা থাকে, এটা যদি যথেষ্ট পরিমাণে থেকে থাকে, তাহলে আপনি শুধুমাত্র এইচএসসির সার্টিফিকেট দিয়েই আপনি পিএমপি পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়্যার টু বাই পিএমপি কোর্স। আমি এটা নিয়ে অলরেডি কথা বলছি, আপনি ইউডেমিতে দেখতে পারেন বা ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় আছে, এগুলোতে দেখতে পারেন। আমি নিজেও একটা কোর্স বানাচ্ছি, ইনশাল্লাহ ওইটার আমি লিঙ্ক দিয়ে দিব। ইউটিউবে যে ফ্রি ভিডিওসগুলো আছে এইগুলো আপনি দেখতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আপনার কাছ থেকে আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে যে আপনি বা আপনার মতো যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। এখন এই ভিডিওটাতে আপনার বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো জায়গায় আরো সহজে কথা বলা যাইতো কিনা, বা আমার জন্য আপনাদের কোনো ফিডব্যাক আছে কিনা, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।